দর্শক, খবর টেলিভিশনের বিশেষ আয়োজন খবর যোগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বর্তমান সময়ে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাকে খবর টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত। খবর টেলিভিশনকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই প্রিয় জাকির হোসেনকে। আচ্ছা, আমরা আপনার শৈশব এবং শিশুকালটা সম্পর্কে জানতে চাই। শৈশবটা এই খাগড়াছড়িতে মানিছড়ি গচ্ছামিলি কেটেছে। এখানেই আমি বড় হয়েছি। এখানে আমি গচ্ছামিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখান থেকেই আমার সেই শিশু শ্রেণী থেকে ক্লাস 5-এ পাশ করেছিলাম। ছোটকাল থেকে কি এমন কোনো চিন্তা ভাবনা ছিল রাজনীতিতে আসার? আসলে রাজনীতিটা আমি সেই ছোটবেলা থেকে আমি রাজনীতির সাথেই সংশ্লিষ্ট হয়েছি। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি সেই 90-91 তখন থেকেই মূলত আমি রাজনীতিতে এসেছি বড় ভাইদের মাধ্যমে। তখন আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে গিয়েছিলাম, এবং তৎকালীন সময়ে আমি 10 টাকার ফরম পূরণ করে তারপরে সেই বাংলাদেশ ছাত্রলীগের সদস্য সংগ্রহ ফরম পূরণ করেই আমি ছাত্রলীগের সাথে জড়িত হয়েছি। তখন কি এই 10 টাকা দিয়ে ফরম কিনে করে ছাত্রলীগ করতে হতো? হ্যাঁ, তখন এই 10 টাকার ফরম বড় ভাইরা আমাদের স্কুল লেভেলে আসতো, যারা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল। তখন স্কুল শাখাও ছাত্রলীগ ছিল। তখন কিন্তু এভাবেই আমরা 10 টাকা, আর যারা আওয়ামী লীগের অনুসারী ওই সমস্ত ছাত্রদেরকে আহ্বান করা হতো, এবং যারা মিছিল মিটিংয়ে যেত তাদেরকেই আহ্বান করা হতো, এবং 10 টাকা দিয়ে সেই সদস্য সংগ্রহ ফরম পূরণ করে তারপরে সেই সদস্য লাভ করেছি। তাহলে বলা যায় যে আপনি হাই স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এটা বলা যেতে পারে, যেহেতু আমি তখন থেকে সদস্য সংগ্রহ করেছি। তো মাদ্রাসা থেকে আবার স্কুলে ভর্তি হওয়ার কারণটা কি? মাদ্রাসায় হুজুরদের খুব পড়া চাপ দিত এবং বেত্রাঘাত করতো দুষ্টামি টুষ্টামি বেশি করলে বা পড়াশোনা না পারলে। তো আসলে তখন তো ছোট ছিলাম, বুঝি নাই, এইগুলো আমি সহ্য করতে পারতাম না। বিধায় আমি ওখান থেকে দীর্ঘ 6 মাস থাকার পরে ওখান থেকে পালিয়ে আবার চলে এসেছি। আগে আসছে কি পড়াশোনার ভয়ে নাকি মাইরের ভয়ে? না, আসলে পড়াশোনা বা মাইরে সেটা আমি বলবো না। আমার ওখানে জাস্ট ভালো লাগে নাই, যেহেতু কখনো মা বাপ ছেড়ে আমি বাহিরে থাকি নাই। সেই সময়টা আসলে মা বাবার ভালোবাসার টানে, মায়ার টানে আমি চলে এসেছি। রাজনীতিতে কাকে অনুসরণ করেন? রাজনীতিতে আসলে আমরা তো আসলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আমরা রাজনীতিতেই সামনে অগ্রসর হয়েছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন বই টই পড়ে আমাদেরকে ভালো লাগতো, বঙ্গবন্ধুর আত্মজীবনী। তখন থেকে আসলে তখন আমাদেরকে কি করা হতো, তখন আমাদেরকে কিন্তু আমাদের বড় ভাইরা বিভিন্ন ধরনের বই পুস্তক কিন্তু আমাদেরকে গিফট করতো। ওই বই পুস্তক পড়ে ভালো লাগতো। বঙ্গবন্ধু কি ছিলেন, বঙ্গবন্ধু কে ছিল, কিভাবে তাকে হত্যা করেছিল, এইগুলো পরে ওনার প্রতি ভালোবাসা জন্মেছিল। বিধায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে বা আওয়ামী এই রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছি। আচ্ছা, আপনি তো তৃণমূল থেকে উঠে আসছেন। তৃণমূল থেকে রাজনীতি করতে করতে আজকে জেলা থেকে উপজেলা সবখানেই আপনার বিচরণ আছে এবং আপনি নেতৃত্ব দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে তৃণমূলের বর্তমান অবস্থাটা যদি একটু কিভাবে মূল্যায়ন করা হয়? হাই স্কুল লেভেল থেকে রাজনীতি করেছি আমরা। সেই বিরোধী দল আমলে 144 ধারা ভঙ্গ করে আমরা ছাত্রলীগ করেছি। আমাকেই সাধারণ সম্পাদক সকল কার্যনির্বাহী কমিটি বসে, এবং খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের তখন সভাপতি ছিলেন মকসুদুল চৌধুরী অপু এবং দিদার ভাই। তারাই আবার পরবর্তীতে আমাকে সাধারণ সম্পাদক করে, এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। উপজেলা কমিটি মানিছড়ি উপজেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলাম। সেখান থেকেই পরে আবার আমরা যখন দায়িত্ব ছেড়ে দিয়েছি 2003 সালের পরবর্তী 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত ছিলাম। 12 সালের পরে আবার আমাকে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। খাগড়াছড়ি জেলা থেকে এখন আমি আবার মানিছড়ি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আর কি। রাজনীতি করতে গিয়ে কখনো কি এমন কোনো ঘটনা, স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা? রাজনীতি করতে গিয়ে অনেক ঘটনা আছে, কারণ
বিএনপি যখন বিরোধী দলে আমরা ছিলাম, তখন আসলে বিরোধী দলের রাজনীতিটাই আমার কাছে ভালো লেগেছে। একটা চা দেখা গেছে আমরা ভাগ করে খেয়েছি, একটা পেঁয়াজও আমরা ভাগ করে খেয়েছি তখন। কিন্তু এখন আসলে কারো খবর কেউ রাখে না। যে সমস্ত বিভিন্ন দলের থেকে আসছে তারাই আসলে আজকে সুবিধা ভোগ করতেছে। আচ্ছা, আপনি তো আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পোস্টে আছেন এবং আপনার দায়িত্বটা কিন্তু অনেক। তো সেই ক্ষেত্রে এখন যে জিনিসটা বললেন যে তৃণমূলের যারা নিপীড়িত, নির্যাতিত, তাদের খোঁজ খবর রাখা হয় না, বা তেল বাস যে কথাটা আপনি বললেন, তো আপনি এই পোস্টে থেকে কেন পাচ্ছেন না? আমার দ্বারা কোনো মানুষ লাঞ্ছিত হোক, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাক, সেটা আমি কখনো চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি সবসময় নামাজের পরে যে আমার দ্বারা যাতে কোনো লোক কষ্ট না পায়, কারো আমি উপকার করতে না পারি, কারো যাতে ক্ষতি না হয় আমার দ্বারা। আমরা জানি যে এখন বর্তমান সময়ে রাজনীতিতে আসা মানে হলো সে জনপ্রতিনিধি হবে, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রীও হবে। সেক্ষেত্রে আপনি তো তৃণমূল থেকে উঠে আসছেন। আপনি যে বললেন যে একদম হাই স্কুল লেভেল থেকে এখনো পর্যন্ত আছে, তো সেক্ষেত্রে আপনার কোনো এই বিষয়ে কোনো চাওয়া পাওয়া আছে কিনা ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার? আমার আসলে জনপ্রতিনিধি যাই হোক সবকিছু লটেড কেন বিপ্লটেড, ভাগ্যের লিখন না যায় কোনো। বিধাতা যদি আমাকে চায়, আমার ব্যক্তিগতভাবে কোনো মেম্বার হব, চেয়ারম্যান হব বা এমপি তো প্রস্তুতই ওঠে না, এই ধরনের কোনো কিছু হব, আমার আসলে নিজের ওই ধরনের মনে কোনো আমার চাহিদা নেই। জনগণ যদি চায়, সেক্ষেত্রে জনগণ যদি চায় তাহলে এটা জনগণের ব্যাপার। এবং আমাদের নেতৃবৃন্দ আছে, তারা যদি দেখে আমার দ্বারা যদি প্রতিনিধি কল্যাণকর হয় জনগণের জন্য, যদি তারা মনে করে, তখন এটা বিবেচনা করে দেখা যাবে। আপনার কোনো এরকম প্রিপারেশন আছে কিনা? না, আমার কোনো আসলে প্রিপারেশন নাই এই ধরনের জনপ্রতিনিধি হওয়ার। এখন যদি আমার এলাকার জনগণ যদি আমাকে চায়, সেটা হলো ভিন্ন কথা। কারণ যতদিন থাকি চাবো, আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে যতদিন, এই মানুষের সাথেই কাজ করে যেতে চাই, সাধারণ মানুষের পাশে থাকতে চাই, সাধারণ মানুষ, অভাবগ্রস্ত অসহায় মানুষদের পাশে থাকতে চাই, দাঁড়াতে চাই। আচ্ছা, আমরা জানি যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মানিকছড়ি বা আমাদের এই মানিকছড়ি প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখা যায় যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে 3 জন নমিনেশন দাখিল করেছেন। সেক্ষেত্রে আপনাদের দল থেকে তো বলা হয়েছে যে ফ্রি, কাউকেই সাপোর্ট দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা উপজেলা আওয়ামী লীগ কি করবেন বা কোন প্রার্থী বেছে নেবেন? আমরা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শময় সুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা, এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং আগে দলীয় প্রতীক ছিল, এইবারে কিন্তু আমাদের কোনো দলীয় প্রতীক নেই। গ্রাসরুট লেভেল থেকে যাতে নেতা উঠে আসে, সেজন্য আজকে আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। এখানে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা জয়নাল আবেদিন জয়নাল ভাই, এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন। সবসময় মানুষের সুখে দুঃখে, মানুষের দুর্দিনে দুর্বিপাকে অসহায় মানুষের পাশে আছেন, এবং অসহায় নেতাকর্মীদের তিনি খোঁজখবর রাখেন। সামনের দিনেও আশা করি উনি যেভাবে দীর্ঘ 5টি বছর এলাকার আনাচে কানাচে গিয়েছেন, আগামী নির্বাচনেও দল মত জাতি ধর্ম নির্বিশেষে আবারও আমরা আমাদের প্রিয় নেতা জননেতা জয়নাল আবেদিনকে এই এলাকার জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে চেয়ারম্যান করবেন, এটাই আমরা আশাবাদী। আচ্ছা, দল থেকে তো কোনো চাপ নেই, বা এখনো পর্যন্ত ভোটের পরিবেশটা কেমন দেখছে? ভোটের পরিবেশটা খুব সুন্দর, সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। কারণ এখানে আসলে দেখা যাচ্ছে একেবারে আমাদের এখানে 3 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তার মধ্যে দেখা যাচ্ছে একদম রোডস লেভেল থেকে ও প্রার্থী এসেছে। আচ্ছা, কার মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে, বা এককভাবেই কি নির্বাচিত হয়ে যাবে, নাকি হাড্ডাহাড্ডির কোনো না, আমরা এখানে কোনো হাড্ডাহাড্ডির আভাস পাচ্ছি না। এখানে বিপুল ভোটে, কারণ দীর্ঘদিন জনগণের পাশে যে ছিল, মানুষের দুঃসময়, দুর্দিনে, দুর্বিপাকে মানুষের সব সময়, এবং রাতের 2টা, 3টা, 4টা যখনই ফোন দেয় জনগণ, তখনই কিন্তু
ফোনটা খোলা থাকে এবং তিনি কিন্তু সবার সাথে সুন্দরভাবে কথা বলেন। সেটা আমি এই মানিকছড়িতে অন্য কোনো দীর্ঘদিন আমার রাজনীতির পথে চলা আমি অন্য কোনো নেতা, অন্য কোনো মানুষ এভাবে পাইনি। সাধারণত এভাবে যে সার্বক্ষণিক যে উনি ফোন খোলা রাখেন এবং ফোনে কথা বলেন, এই যে জনগণকে যে একটা এটাকে কি বলা যায়, জনগণকে যে সম্পৃক্ততা, জনগণকে যেভাবে একটা আউট সার্ভিস দেন, এটা কিন্তু অন্য কোনো লিডার এই ধরনের করে থাকেন না আমার জানা মতে। কারণ আমরা দেখেছি যে ওনার কাছে অনেক ফোন আসে, অনেক নেতার ফোন রাতে 12টার পরে বন্ধ থাকে, কিন্তু ওনার ফোন সার্বক্ষণ খোলা। আচ্ছা, আমরা চেয়ারম্যান নিয়ে কথা বললাম, এখন যদি উপজেলা ভাইস চেয়ারম্যান নিয়ে কথা বলি, আপনাদের দল থেকেই 3 জন নমিনেশন পত্র দাখিল করেছেন, সেক্ষেত্রে কোনো সাপোর্ট থাকবে কিনা বা কি মনে করছেন এই 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডিটা কতটুকু হবে? 3 জন না, আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের 4 জন ক্যান্ডিডেট এখানে, তার মধ্যে হচ্ছে আপনাদের দল থেকে 3, আমাদের দলের 3 জন, হ্যাঁ দলের 3 জন। ভাইস চেয়ারম্যান নিয়ে কোনো কথা বলা, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী, যার জনগণের প্রতি যতটুকু যার ভালোবাসা, জনগণ যাকে বেছে নেবে তাকেই সেই মনোনীত হবে। মহিলা ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে 2 জন প্রার্থী, তো সেক্ষেত্রে কি আমরা 50-50 ধরতে পারি নাকি? মহিলা ভাইস চেয়ারম্যানে আসলে আমরা কথা বলবো না। আপনাদের বর্তমান কমিটিটা এই মানিকছড়ির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এর চাইতে ভালো কমিটি বা এখনো পর্যন্ত কোনো কার্যক্রম আপনাদের চাইতে ভালো দেখাতে পারেনি, এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে এর আগেও অনেকে ছিল, কিন্তু তারা আসলে দেখা গেছে যে আত্মকেন্দ্রিক ছিলেন। এর আগে যে কমিটির সভাপতি সেক্রেটারি ছিল তারা আত্মকেন্দ্রিক ছিল। তারা আজকের যেভাবে আমাদের বিশাল যে সংগঠন, এই সংগঠনের নেতাকর্মীদের এভাবে খোঁজখবর নেয়নি। কিন্তু বর্তমান যে কমিটি হয়েছে, জনাব ভাই সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, যুবলীগের সভাপতি ছিল, সেখান থেকে উঠে এসেছে, এবং আমাদের যে মাইন ভাই সেও ছাত্রলীগ করে, ছাত্রলীগ থেকে উঠে এসেছে। আসলে তারাই রাজনীতিতে পূর্ণতা লাভ করেছে বিধায় আজকে আমরা ঐক্যবদ্ধ, এবং তারা আজকে তাদের কারণেই তারা আজকে আমাদের লিডার, সভাপতি, সেক্রেটারি, তাদের কারণেই আমরা আজকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। আচ্ছা, খাগড়াছড়ি জেলার যে অভিভাবক, তার থেকে যখন এই বিষয়গুলো শুনেন যে মানিকছড়ি থেকে রাজনীতি শিখে আসো বা মানিকছড়িতে গিয়ে ঘুরে আসো, তখন কেমন লাগে নিজের একজন কর্মী হিসেবে, একজন নেতা হিসেবে? এটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্যতেও আমরা বলে থাকি, এই যে আমাদের প্রিয় নেতা আমাদেরকে এবং খাগড়াছড়ির সকল নেতারাই বলে থাকে মানিকছড়ি ঐক্যবদ্ধ। এটা আসলে খুবই ভালো লাগে, খুবই গর্বের। আমরা একটু যদি মানিকছড়ি কেন্দ্রিক আসি, আপনি তো তৃণমূল থেকে উঠে আসে এবং মানিকছড়িতে দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, এই মানিকছড়ির কিছু সমস্যা কথা যদি বলতেন। মানিকছড়িতে আসলে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আমরা সলভ করেছি দীর্ঘদিন। আজকে আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 4র্থবারের মতন প্রধানমন্ত্রী হয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ করেছি, এবং ডিজিটালের মধ্যে আমাদের মানিকছড়িতে একসময় দেখা গেছে আমরা মোবাইল নেটওয়ার্ক পেতাম না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা এই আজকে আমাদের প্রিয় নেত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখন মোবাইলে কথা বলতে পেরেছি। আগে আমাদের বাংলাদেশের সব জায়গায় দেখা গেছে যে কথা বলতেছে, নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্ক আওতায় আমাদের 3 পার্বত্য জেলা ছিল না, বিশাল বিশাল টিলার উপরে টাওয়ার দিয়ে তারপরে কথা বলতে হতো। কিন্তু এখন ইনশাআল্লাহ আমরা নেটওয়ার্কের আওতার উপরে এসেছি। আজকে আমাদের এখানে 5G 3G চালু হয়েছে, এবং অনেক সমস্যা থাকতে পারে রাস্তাঘাট। আগামী আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে আমাদের যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো ইনশাল্লাহ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইনশাল্লাহ এগুলো আমরা সম্পন্ন করতে পারবো। আচ্ছা, এইখানে মূল সমস্যাটা এখন বর্তমানে ধরা হচ্ছে যে একটি ফায়ার সার্ভিস স্টেশন। কারণ আমরা দেখেছি যে বিগত অনেক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু ফায়ার সার্ভিসের পর্যাপ্ত আমরা কি বলি যে সাপোর্ট না থাকার কারণে যা আমাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে। সেক্ষেত্রে আপনাদের এই উপজেলা আওয়ামী লীগ বা প্রশাসনের ক্ষেত্রে এই কোনো বার্তা আছে কিনা? আপনিও তো একজন উপজেলা লিডার। ফায়ার সার্ভিস, আসলে ফায়ার সার্ভিসের জন্য আমরাও সেই ছায়া রাখাতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমি
এবং আমার আজকের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তারা সহ একসাথে আমরা সাহেরা আপাকে রাত্রেবেলা আমাদের খাগড়াছড়ি যাচ্ছে, তখন আমরা আমাদের পার্টি অফিসের সামনে মহাসড়কের পাশেই আমাদের পার্টি অফিস, ওখানে আমরা বলেছিলাম যে আপা আমাদেরকে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে দেন, আমাদের এখানে কোনো ফায়ার সার্ভিস নেই। কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ব্যবস্থা হয়েছে, ওনারা সরকার দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের এখানে আমরা জায়গা দিতে পারি না, কারণ তারা যাচ্ছে রোড সাইডে ফায়ার সার্ভিস করার জন্য, কিন্তু এখন সরকার জায়গা অধিগ্রহণ করার জন্য চিন্তা আছে, কিন্তু সেটা থাকতে হবে মানিকছড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে। তো ইতিমধ্যেই আমরা শুনেছি যে ফায়ার সার্ভিস জায়গাও সিলেক্ট হয়েছে মানিকছড়িতে পুরাতন উপজেলা। এখন এটা হয়তো সময়ের ব্যাপার, হয়তো কাজ শুরু হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানিকছড়িবাসী ফায়ার সার্ভিসের সফলতা পেতে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেতে চাচ্ছি, তা হলো এটা আপনি আপনার মতো করে বলবেন, সাধারণ জনগণের কথা চিন্তা করে বলবেন। খাগড়াছড়ি জেলার মধ্যে 9টি উপজেলায় মানিকছড়িকে ধরা হয় সব ক্ষেত্রে একটি মডেল এবং আদর্শ উপজেলা। সেটি আপনাদের প্রিয় নেতা মুজিবুল ত্রিপুরাও স্বীকার করেন যে যদি নির্বাচনে শিখতে হয়, রাজনীতি শিখতে হয়, তাহলে মানিকছড়িতে গিয়ে শিখতে হবে। এই বক্তব্যটা তিনি প্রায়ই বলে থাকেন, এটার কারণ থাকে? কারণ আসলে আমরা এখানে নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আছি, আমাদের মধ্যে এখানে কোনো বিভাজন নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি এবং সবাই দলকে ভালোবাসে। বিধায় আমাদের এখানে আমরা কি পেলাম না সেটা বড় কথা নাই, বড় কথা হলো আমি কি রাজনীতি করতে পারছি এবং আমাদের যাতে দল উপকৃত, দল যাতে ভেনিশ না হয়, দলে যাতে গ্রুপিং সৃষ্টি না হয়, কারণ গ্রুপিং সৃষ্টি হলে দল ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমাদের এখানে সকল নেতাকর্মীরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। এটা আসলে আমাদের যে লিডার আছেন, এটা আমরা মনে করবো যে জনাল ভাই কাশিম ঠিক, কারণ ওনার কারণেই আজকে এইখানে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত আছি। আচ্ছা, আপনি তো একজন জননেতা, সেক্ষেত্রে বর্তমানে যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে বা সরকারের অনেক উদ্যোগ আছে যে তরুণদেরকেই সরকার বেশি প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের উপজেলায় এমন কোনো পরিকল্পনা আছে কিনা? আমাকে জননেতা বলেছে, আমি তো আসলে জননেতা না, জনগণের পাশে থাকলেই জননেতা হওয়া যায়, বা নির্বাচিত প্রতিনিধিকেই জননেতা বলে, বা জনগণের পাশে থাকলে জননেতা। আমার কাছে জননেতা না বলে আমি একজন আদর্শ কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ কর্মী বললে আমি খুশি হই। হ্যাঁ, কারণ ওই ধরনের জননেতা আমি এখনো লাভ করতে পারিনি, আমি বলবো। তাহলে ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা করা যায়? সেটা জনগণ যদি মনে করে সেটা তখন দেখা যাবে, এটাই। আর যে তরুণ প্রজন্মের কাছে আজকের যে প্রত্যাশা, সেটা তরুণ সমাজ আমাদের ভালো থাকুক এবং মাদক মুক্ত। আজকের আমাদের এলাকার তরুণ সমাজ দেখা যাচ্ছে, আমার যুবক সমাজ দেখা যাচ্ছে মাদক আসক্ত। এই মাদক থেকে আমাদের সরকারের যে জিরো টলারেন্স, এদিক থেকে আজকে আমাদের যারা রাজনীতি করি, আজকে সমাজের যারা অ্যালার্ট পার্সন, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই আমরা মাদকের বিরুদ্ধে আজকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে এই মাদক। আগে মাদক ছিল শহরে, এখন শহর থেকে কিন্তু মাদক আজকে আমাদের গ্রামগঞ্জে পৌঁছে গেছে। কিন্তু এই দিক থেকে এবং প্রশাসনের এগিয়ে আসতে হবে, এলাকার জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে, এলাকার রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে, এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এই মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন মানিকছড়ি উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের কথা।